মনে পড়ে ২৪-এর ৪ঠা আগস্ট শহীদ নাফিজের গুলিবিদ্ধ দেহ ঝুলছিল রিকশার পাদানিতে। রিকশাওয়ালা নূর মোহাম্মদ শহীদ নাফিজকে বিজ্ঞান কলেজের দিক থেকে চেষ্টা করেছিলেন পার্শ্ববর্তী আল রাজি হাসপাতালে প্রবেশ করাতে, শেষ চিকিৎসার সুযোগ করে দিতে। কিন্তু সেই দিন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা তাকে হাসপাতালে প্রবেশ করতে দেয়নি। নাগালের মধ্যে হাসপাতাল থাকার পরেও চিকিৎসার শেষ সুযোগ না হবার যন্ত্রণা কেমন সেটি জানেন কেবল শহীদ নাফিজের মা। হসপিটাল যাওয়ার পরে যদি ওখান থেকে আমি শুনতাম ডাক্তার বলছিল যে ও চলে গেছে, তাও আমার শান্তি লাগতো। এই গল্প শুধু আল রাজি হাসপাতালের নয়, ঢাকা মেডিকেল থেকে শুরু করে ছোট বড় সব হাসপাতালেই সেবা নিতে সর্বোচ্চ বাধা দিয়েছে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। হাসপাতালে হাসপাতালে পুলিশ, র্যাব, এনএসআই, ডিজিএফআই এর তল্লাশি তো ছিলই। প্রথম দফায় ১৫ জুলাই ২০-২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ঢুকে আন্দোলনে আহত হওয়া শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ছাত্রলীগ যুবলীগের যারা সন্ত্রাসী ছিল তারা হসপিটালের মধ্যেই, হসপিটালের ওয়ার্ডে ভর্তিকৃত বিভিন্ন আহত ভাইদের উপর তারা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এরপর ১৮, ১৯ ও ২০ জুলাই প্রতি মিনিটে ৩টি করে অ্যাম্বুলেন্স প্রবেশ করেছিল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে। নানা বাধা বিপত্তি পেরিয়ে গুলিবিদ্ধ এফোড় ওফোড় হওয়া আহতদের সাধ্যমতো সেবা দিয়েছেন বেশিরভাগ চিকিৎসক। শেকড় থেকে শিখরে। ২৬ জুলাই শেখ হাসিনা আহতদের দেখতে যাবার পর পূর্ণাঙ্গ চিকিৎসা না দেওয়ার সঙ্গে আহতদের জাতীয় পরিচয়পত্র রেখে দেবার নির্দেশনা দেয়া হয়। পরিচয়পত্র না থাকায় অনেকের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শুরু হওয়ায় অনেক রোগী বিনা নোটিশে হাসপাতাল থেকে পালিয়ে যায়। বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো হসপিটালে ভর্তি রোগীদেরকে বেড়ে বেড়ে এসে তাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দেয়। তাদের প্রত্যেকের সকল পরিচয়, ফিঙ্গারপ্রিন্ট, ছবি, ভিডিও এগুলো কালেক্ট করে নিয়ে যায়। ওই সময় চিকিৎসা প্রদানকারী কয়েকজনকে ঢাকা মেডিকেল থেকে দূরবর্তী জেলায় বদলিও করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেলের একটি বিভাগের প্রধান জানান, আহতদের পাশে পিস্তল নিয়ে ঘুরে বেড়ানোর দৃশ্য আতঙ্কিত করে রাখত রোগী ও স্বজনদের। চাপ যদি না থাকতো তাহলে হয়তো বা হচ্ছে যে আরো বেশি মানুষকে আমরা বেটার সার্ভিস দিতে পারতাম। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর বাড্ডা অঞ্চলে আহতদের ভরসার শীর্ষ কেন্দ্রে পরিণত হয় এএমজেড হাসপাতাল। বিনামূল্যে সেবার খবর ছড়িয়ে পড়ার পর আহতদের ঢল নামে এই হাসপাতালে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন ছড়িয়ে যাবার পর 18 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বাড্ডা রামপুরা অঞ্চলের অন্তত 50টি মরদেহ স্তূপ আকারে রাখা হয়েছিল এই পার্কিং জোনে, যাদের 25 থেকে 30 জনই শিক্ষার্থী আর বাকিরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একটি অন্যরকম খবর হলো ছাত্ররা মানব ঢাল হয়ে এএমজেড হাসপাতালের চারপাশে দাঁড়িয়েছিল যাতে নির্বিঘ্নে চিকিৎসকরা অন্তত সেবা চালিয়ে যেতে পারেন। প্রথম লাশটা আমাদের ইমার্জেন্সিতে যখন আসে তখনই আসলে আমরা এএমজেড ডিসিশন নেই যে আমরা ছাত্রদেরকে সার্ভিস দেব এবং সেটা বিনামূল্যেই দেব। তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষকে সেবা দান থেকে নিবৃত্ত করতে না পারলেও পরবর্তীতে হাসপাতাল ভবন লক্ষ্য করে কয়েক দফা গুলি করা হয়। গ্লাস ভেঙে শেলফ ছিদ্র করে গুলি এর ভেতরে আসে। আমরা 4 জন কনসালটেন্ট 5 দিন অ্যাট এ স্ট্রেচ বাসায় না যেয়ে আমরা এখানে ছিলাম। আমাদের একজন কলিগ, তার গুরুতর কোনো আঘাত হয়নি, কিন্তু তিনি অল্প কিছু আহত হয়েছিলেন। আমার উপর মানবিক অনেক বেশি নির্যাতন করা হয়েছে। আমাকে মন্ত্রীর রুমে যখন আমরা বিভিন্ন চিকিৎসার জন্য গিয়েছি তখন কিছু কিছু নেতা এসে আমাকে রুম থেকে বের করে দিয়েছেন। চিকিৎসা করার জন্য তারা আমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, নানা রকমভাবে মানসিকভাবে হুমকি দিয়েছেন। আমার রেজিগনেশন লেটারটা পকেটে নিয়ে করতাম। আন্দোলনের শুরু থেকেই সর্বাত্মক নজরদারিতে ছিল ইবনে সিনার সকল হাসপাতাল। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হুমকি ছাড়াও হাসপাতালের সামনে নিয়মিত অবস্থান করত গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর মধ্যেও গোপনে সর্বোচ্চ সেবা দিয়ে গেছে ইবনে সিনা হাসপাতাল।
এডিসি আমাকে বলল যে পুলিশ কমিশনার আপনাকে তুলে নিয়ে যেতে বলছে। 3 যেহেতু আওয়ামী লীগের রাজনৈতিক অফিস, সেখান থেকে আমাকে ফোন করে বলা হলো যে আপনি এদেরকে চিকিৎসা দিচ্ছেন, এদেরকে খাওয়াচ্ছেন। আমাদেরকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন করে বারবার বলা হচ্ছে যে এর প্রধান হোতা আনিস সাহেব, তাকে তুলে নিয়ে আসতে হবে। আহত পুলিশ সদস্যদের সেবা দিলেও আন্দোলনকারীদের সেবা দেওয়ার কারণে হাসপাতালের কাস্টমার কেয়ার থেকে কয়েকজন স্টাফকে গ্রেফতার করা হয়েছিল। জেরা করার পরে আমাদেরকে গ্রেফতার করলো, গ্রেফতার করে নিয়ে গেল হলো ধানমন্ডি থানায়। ওখান থেকে 3 দিন রিমান্ডে ছিলাম। ভবিষ্যতে আহত যেই হোক, চিকিৎসা বঞ্চিত করার এই পৈশাচিকতা বন্ধে কঠোর আইন তৈরির অনুরোধ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।